এই ভিডিওতে আমি জেক্সপো 2019 কোয়েশ্চেন পেপারের ম্যাথমেটিক্সের লাস্ট 10টা প্রশ্নের সমাধান আলোচনা করব। এটি 5 নম্বর ভিডিও। এর আগে আমি আরও 4টে ভিডিও আপলোড করেছি, যে 4টে ভিডিওর প্রতিটি ভিডিওতে আমি 10টা করে কোয়েশ্চেন আলোচনা করেছি। তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 12 সেন্টিমিটার বেশি, অর্থাৎ প্রস্থ যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 12 সেন্টিমিটার। এর পরিধির মান 200 সেন্টিমিটার। তাহলে এবার বলছে কোনো বৃত্তের ব্যাস এর মান কত হলে বৃত্তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হবে। তাহলে দেখো, আমাদের যদি বৃত্তের ক্ষেত্রফল বলে দেওয়া হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আগে আমাদের বার করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যত হবে সেই ক্ষেত্রফলটাই হবে বৃত্তের ক্ষেত্রফল, এবং সেখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বার করে নিতে পারবো, এবং ব্যাসার্ধকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বৃত্তের ব্যাসের পরিমাপ। তাহলে সবার প্রথম আমাদের এখানে টার্গেট হচ্ছে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব। তাহলে দেখো, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই আমি এখানে দেখো, আমি ধরে নিচ্ছি যে প্রস্থ ইকুয়ালস টু বি আর দৈর্ঘ্য ইকুয়ালস টু এল। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী বলেছে যে এল হচ্ছে প্রস্থর থেকে 12 সেন্টিমিটার বেশি। এটা সেন্টিমিটার এককে আছে, এগুলো সবই সেন্টিমিটার এককে। এখন আমরা জানি আয়তক্ষেত্রের পরিধির সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এবং এর পরিমাপটা দিয়ে দেওয়া হয়েছে 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার। এখান থেকে 2 আর 200 ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি 100, অর্থাৎ এল প্লাস বি ইকুয়ালস টু 100। এবার এল এর জায়গায় আমরা যদি লিখি বি প্লাস 12, তাহলে আমরা কি পাবো? বি প্লাস 12 প্লাস বি ইকুয়ালস টু 100, অর্থাৎ 2b ইকুয়ালস টু 100 মাইনাস 12, অর্থাৎ 88। তাহলে বি হচ্ছে 88 এর অর্ধেক হবে, 88/2 অর্থাৎ 44 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? বি প্লাস 12 অর্থাৎ 44 প্লাস 12 56 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ জানা হয়ে গেল। এবার প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা প্রশ্ন দেওয়া আছে। এবার বৃত্তের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি যে পাই ইন্টু কি হয় আর স্কোয়ার। আর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধের পরিমাপ, ইকুয়ালস টু আমরা লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এল ইন্টু বি। এবার এল আর বি যেহেতু আমরা এখানে পেয়ে গেছি, এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে পাই অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু এল এর মান 56 আর বি এর মান 44। এখানে 22 আর এখানে 44 কেটে গেল, 2 আসছে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আসছে 56 ইন্টু 2 ইন্টু 7। তাহলে নেক্সট স্টেপে আমরা লিখবো আর স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 56কে যদি আমরা এরকমভাবে লিখি 7 ইন্টু 8, তাহলে 7 8 56 ইন্টু 2 ইন্টু 7। নেক্সট স্টেপে আমরা লিখবো এটাকে আর স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার ইন্টু, দেখো 8 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 16, তাহলে 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার। এখন এদিকে আছে আর স্কোয়ার, তাহলে যদি স্কোয়ারটা তুলি আমরা পাবো 7 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। এত লিখে লিখে করার দরকার নেই, যেহেতু তোমরা জানো এই সমস্ত ছোট ছোট ক্যালকুলেশন করতে, তাই একেবারে তোমরা এখানে স্টেপ জাম্প করতে পারো। তাহলে এখানে হচ্ছে 7 ইন্টু 4, 4 7 28,
28 সেন্টিমিটার হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধের পরিমাপ। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হয় বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ 28 দুগুণে 56। তাহলে 56 সেন্টিমিটার হবে বৃত্তটির ব্যাসের পরিমাপ। তাহলে বি অপশনটা কারেক্ট। পরের প্রশ্ন, যদি একটি ভগ্নাংশের লব এর সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1, যদি ভগ্নাংশটি হরের সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় অর্ধেক বা হাফ, তবে ভগ্নাংশটি কত? দেখো, যে কোনো ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। উপরের অংশটাকে আমরা বলি লব, নিচের অংশটাকে আমরা বলি হর। এখন বলা হচ্ছে ভগ্নাংশের লবের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে ভগ্নাংশটার মান হয় 1। দেখো এখানে 4টে অপশান আছে, আমি প্রচলিত পদ্ধতিতে করব না, এখানে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করব। এখানে লব দেখতে পাচ্ছি 1, তাহলে 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? উপরে 2 পাচ্ছি, নিচে 2 পাচ্ছি, অর্থাৎ কাটাকুটি করে আমরা পাচ্ছি 1। তাহলে এই অপশানটা উত্তর হতে পারে। 3-এর সাথে যদি আমরা 1 যোগ করি, অর্থাৎ লবের সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 4 আর নিচে পাচ্ছি 5। এখানে দেখো 1 কিন্তু আসছে না, তাহলে এই অপশানটা কিন্তু হচ্ছে না। 2-এর সাথে যদি আমরা উপরে 1 যোগ করি, অর্থাৎ লবের সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি উপরে 3 আর নিচে আছে 3, তাহলে কাটাকুটি করলে পাচ্ছি 1। তাহলে সি অপশানটাও হতে পারে আনসার। 2 + 1 অর্থাৎ লবের সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 3, নিচে আছে 5, তাহলে এই অপশানটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আসছে না, তাই এই অপশানটাও হবে না। তাহলে আমার আনসার এ অথবা সি এর মধ্যে থাকছে। পরের অংশটা পড়ছি, বলছে যদি ভগ্নাংশটির হরের সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটার মান হয় অর্ধেক। এবার আমরা যদি ধরে নিই এটা উত্তর, তাহলে আমরা এই অপশানটাকে নিয়ে এবার দেখব হরের সাথে 1 যোগ করি। তাহলে হরের সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি কত? 1/3। এখন এই 1/3 কিন্তু বলেছে এখানে অর্ধেক হতে হবে, সুতরাং এই অপশানটা হচ্ছে না। তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এই অপশানটা। এবার এখানে তোমাকে কিন্তু আলাদা করে আবার হরের সাথে 1 বসিয়ে যোগ করে আবার চেক করার দরকার নেই, তার কারণ আমরা জানি এ আর সি এর মধ্যেই আনসার। এবার যেহেতু এটা আনসার হচ্ছে না তাহলে সিটা অবশ্যই আনসার হবে। তাহলে কোনো রকমভাবে ডাউট রাখবে না, কোনো রকমের কনফিউশন এর মধ্যে থাকার কোনো জায়গাই নেই। এ যেহেতু আনসার হচ্ছে না তাহলে সি আনসার হবে। তাহলে এই কোয়েশ্চেন আনসার সি, 2/3। তাও আমি এখানে তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। 2/3 এখানে যদি আমরা হরের সাথে 1 যোগ করি তাহলে আমরা পাবো কত? 2/4 অর্থাৎ 1/2, যেমনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, হাফ। তাহলে সি অপশনটা কারেক্ট। পরের প্রশ্ন, x² - 6x + 1 এই রাশিমালাটিকে এই আকারে লিখলে এখানে a আর b এর মান কত হবে? তাহলে দেখো x² - 6x + 1 এই রাশিটাকে আমরা এইভাবে লেখার চেষ্টা করি। তাহলে দেখো আমরা এইভাবে লিখব x² + 2 × x × -3। আমরা কি করলাম? এখানে -3 লিখলাম, কারণ এখানে -3 হবে কেন? কারণ এখানে মাইনাস আছে, -6x আছে। তাহলে আমরা এখানে পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করছি। তাই x² প্লাস তারপর 2ab, 2 ইন্টু এখান থেকে আমরা a খুঁজে পাচ্ছি, 2 × a ইন্টু b কত হবে? -3 হবে, কারণ 2x আর -3 গুণ করলে আমরা পাচ্ছি -6x। এই সংখ্যাটাকে কিন্তু আমাকে একই রাখতে হবে, পাল্টালে হবে না। তাহলে এখানে -3টা হচ্ছে b, তাহলে এখানে আমরা লিখব b বলতে আমরা সূত্রতে যেটা a b বলে থাকি, a + b অথবা a - b হোল স্কয়ার, সেই bটা, এই b কিন্তু না। তাহলে a² + 2ab + b²। আর এখানে কি আছে দেখো, আমি এই সংখ্যাটা কিন্তু এখানে অঙ্কতে নেই, তাই আমি এখানে -3 হোল স্কয়ারের অর্থ কি? -3 হোল স্কয়ারের অর্থ হলো 9। তাহলে আমি 9 অতিরিক্ত নিয়েছি, তাই এখানে আবার একটা 9 বিয়োগ করে দেব। আর এখানে কত আছে? +1। এরপরে আমরা এই তিনটে যোগ করলে আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হলো a + b হোল স্কয়ার। তারপর এখানে আসছে -8, -8কে আমি এইভাবে লিখব, প্লাস দিয়ে ব্র্যাকেটে -8। কেন লিখব? তার কারণ এখানে দেখো প্লাস আছে, আমাকে এই প্লাস ফর্মে লিখতে হবে। তাহলে এবার যদি তোমরা লক্ষ্য করো যে x² - 6x + 1 কে আমরা কিভাবে লিখলাম? x + a হোল স্কয়ার + b। এবার এই রাশিটা এবং এই রাশিটাকে যদি আমরা তুলনা করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি a =
-3 আর বি ইকুয়ালস টু -8। তাহলে সি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি তবে প্রথম সংখ্যাটির তুলনায় কত শতাংশ কম হবে? দেখো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো সংখ্যা আছে, সেটা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম। অর্থাৎ এখানে যদি আমরা তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিই, তৃতীয় সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি 100, তাহলে প্রথম সংখ্যাটা 30% কম, অর্থাৎ তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা 30 কম হবে, তাহলে কত হবে? 70 হবে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটা কত? 100। তাহলে আমরা প্রথম সংখ্যাটা কত পেলাম? 30 কম, অর্থাৎ 100 - 30 অর্থাৎ 70। একইভাবে দ্বিতীয় সংখ্যাটা বলেছে তৃতীয় সংখ্যার থেকে 37% কম, অর্থাৎ তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে দ্বিতীয় সংখ্যা 37 কম হবে, তাহলে 100 - 37, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ 63। এখন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যা 63 আর প্রথম সংখ্যা 70, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কতটা কম? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7 কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 7 কম। এবার বলছে প্রথম সংখ্যার তুলনায় আমাদের শতকরা বার করতে হবে, তাহলে প্রথম সংখ্যাটা কত? 70, তাহলে 70 যদি প্রথম সংখ্যা হয় তার মধ্যে দ্বিতীয় সংখ্যাটা 7 কম, তাহলে 100-র মধ্যে কত হবে? 0 এখানকার 0 ক্যান্সেল হয়ে গেল, 7 7 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 10% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার তুলনায় 10% কম এখানে, তাহলে বি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, স্যামের কাছে 6 সেন্টিমিটার ব্যাসের একটি ধাতু নিরেট বল আছে, সে এটি গলিয়ে তা দিয়ে একটি নিরেট সিলিন্ডার চোঙ তৈরি করলো। যদি চোঙের ব্যাসের মান বলের ব্যাসের সমান হয় তবে চোঙের উচ্চতা কত? দেখো ব্যাসের মান, চোঙের ব্যাসের মান আর বলের ব্যাসের মান যদি সমান হয় তাহলে চোঙের ব্যাসার্ধের মান আর বলের ব্যাসার্ধের মান সমান হবে। তাহলে আমরা বলতেই পারি যে এখানে আমরা ধরে নিই যে চোঙের ব্যাসার্ধ ইকুয়ালস টু বলের ব্যাসার্ধ ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি আর, এবং সেই আর এর মানটা কত? 3, কারণ এখানে বলে দেওয়া হয়েছে স্যামের কাছে 6 সেন্টিমিটার ব্যাসের একটা নিরেট বল আছে, তাহলে ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। এবার আমরা চোঙের উচ্চতাটা h ধরে নিচ্ছি, যেটা আমাদের এখানে বার করতে বলা হচ্ছে। এবার একটা জিনিসকে গলিয়ে আর একটা জিনিস যখন বানানো হয় তখন ওই দুটো জিনিসের আয়তন সমান হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি চোঙের আয়তন আর বলের আয়তন দুটো সমান হবে। নিরেট বল, বলের আয়তন সমান হবে। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু তার উচ্চতা, আমরা উচ্চতাটাকে h ধরে নিলাম, ইকুয়ালস টু বলের আয়তন হচ্ছে, বল মানে হচ্ছে গোলক, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। এখন এখানে দুটো আর আছে, এখানে 3টে আর আছে, তাহলে এখানে কেটে যাচ্ছে, একটা আর তাহলে থাকবে, আর এখানে পাই আর এখানকার পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে h ইকুয়ালস টু 4/3 ইন্টু আর, এবং আর এর মান কত আমরা জানি 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, 3 আর 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে h কত? 4 সেন্টিমিটার। তার কারণ এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে 6 সেন্টিমিটার, এককটা সেন্টিমিটার, তাহলে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে কারেক্ট অপশনটা হবে এ, 4 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 100 এবং 600-র মধ্যে কতগুলি সংখ্যা 2, 3 ও 7 এই তিনটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে? দেখো 2, 3 আর 7 এই তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য হওয়ার অর্থ হলো 2, 3 ও 7-এর লসাগু যা হবে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে 2, 3 আর 7-এর লসাগু কত হচ্ছে? 2, 3, 7-এর লসাগু 3 দুগুণে 6, 6 7 42, তাহলে লসাগু কত হচ্ছে? 42। অর্থাৎ 2, 3 ও 7 এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য হতে গেলে 42 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখন আমাকে দেখতে হবে 100 থেকে 600-র মধ্যে কটা এমন সংখ্যা আছে যা 42 দ্বারা বিভাজ্য। তাহলে 42কে আমরা প্রথমে কি করব? 3 দিয়ে গুণ করব, দেখো আমরা পাচ্ছি
3 দুগুণে 6, 3 4 12, অর্থাৎ 126 এমন একটা সংখ্যা যেটা ঠিক 100 আর 600-র মধ্যে পড়ছে, এমন একটা সংখ্যা যেটা 42 দ্বারা বিভাজ্য। আর 42 দ্বারা বিভাজ্যের অর্থ হলো 2, 3, 7 এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য। এরপরে 42 × 4, অর্থাৎ গুণ করলে আমরা পাবো 4 দুগুণে 8, 4 4 16, 168। এইভাবে আমরা যদি 42কে ধরে নাও, এখানে আমরা 600 দিয়ে প্রথমে ভাগ করি। 600কে যদি আমরা 42 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখি। এর কাছাকাছি, 14 এর থেকে বেশি। তাহলে 14 দিয়ে আমরা এখন গুণ করি। তাহলে 42কে 14 দিয়ে গুণ করি, অর্থাৎ 588। এরপরে তুমি যদি 42কে 15 দিয়ে গুণ করো তাহলে কিন্তু সেটা কি হবে, 600 থেকে বেশি হয়ে যাবে। 15 দিয়ে গুণ করলেই সেটা 600 থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বলেছে 100 থেকে 600-র মধ্যে হতে হবে সংখ্যাগুলো। তাহলে 100 থেকে 600-র মধ্যে এই সকল সংখ্যাগুলো আমরা পাচ্ছি 126, 168। এরপরে আরও অনেক সংখ্যা আছে। এরকমভাবে 42কে 14 অবধি আমরা গুণ করে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 588। এই সংখ্যাগুলো হচ্ছে 42 দ্বারা বিভাজ্য। তাহলে 3 নম্বর সংখ্যা, 4 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যা, এইভাবে 14 নম্বর সংখ্যা অবধি যাব। তাহলে মোট কটা সংখ্যা পাবো? তাহলে মোট সংখ্যা পাবো 14 বিয়োগ 3 প্লাস 1। প্লাস 1 করছি কেন? তার কারণ আমরা এই সংখ্যাটাকে গুনছি, প্রথম সংখ্যাটাকে গণনায় ধরে নিচ্ছি, তাই এখানে আমরা প্লাস 1 করছি। তাহলে এখানে হয়ে গেল 11 + 1, অর্থাৎ 12টা এমন সংখ্যা পাবো যা হচ্ছে 100 আর 600-র মধ্যে থাকবে এবং সেই সংখ্যাগুলো 2, 3 ও 7, অর্থাৎ 42 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তর হচ্ছে 12, অর্থাৎ বি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:6, সংখ্যা দুটির গসাগু যদি 4 হয় তাহলে লসাগু কত হবে? দেখো, যখন দুটো সংখ্যার অঙ্ক এখানে দিয়েছে এবং লসাগু গসাগু, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা লিখব, দুটো সংখ্যার লসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই সংখ্যা দুটির গসাগু। এখন দেখো, সংখ্যা দুটোর গুণফল আমরা বার করতে এখানে দেয়নি, তাই আমাদের এখানে কি করতে হবে, সর্বপ্রথম আমাদের সংখ্যা দুটোকে ধরে নিতে হবে। একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 6x, এখানে অনুপাত দিয়ে দিয়েছে। এখন দেখো তোমরা, 5x আর 6x এই দুটো সংখ্যার যদি তোমাদের গসাগু বার করতে বলা হয়, গসাগু অর্থাৎ সাধারণ উৎপাদক, তাহলে 5x আর 6x এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে x হচ্ছে সাধারণ উৎপাদক, তাহলে xটা হচ্ছে এখানে গসাগু, তাহলে xটা হচ্ছে এখানে গসাগু। আর সেই গসাগুর মানটাই দিয়ে দিয়েছে 4, অর্থাৎ x এর মান কত? 4। এখন তাহলে আমরা সংখ্যা দুটোর গুণফল মানে কি লিখব? 5x × 6x, আর গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 4, এখানে 4 লিখব। এরপর আমরা x এর মানটা বসিয়ে দেবো, 5 × 6 এখানে x × x, অর্থাৎ দুটো x আছে, তাহলে হবে 4 × 4, কারণ x এর মান আমরা 4 দেখলাম। এবার এখান থেকে 4, একটা 4 ক্যান্সেল করে দাও, তাহলে আমরা পাচ্ছি কত? 5 6 30, 30 × 4 120, অর্থাৎ ওই সংখ্যা দুটো লসাগু কত হবে? 120। তাহলে সি অপশনটা কারেক্ট। নেক্সট, x এবং y এর ক্ষুদ্রতম মান কত হলে 5x 423y সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হবে? দেখো, 88 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের দেখতে হবে কি, 88 যেহেতু 11 × 8 এই দুটো সংখ্যার গুণফলের সমান, তাহলে 88 দ্বারা এই সংখ্যাটিকে যদি বিভাজ্য হতে হয় তাহলে এই সংখ্যাটিকে 11 দ্বারাও বিভাজ্য হতে হবে, 8 দ্বারাও বিভাজ্য হতে হবে। এখন 11 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে তার ক্ষেত্রে একটু নিয়ম আছে। যেমন ধরো, আমি নিয়মটা একটু বলি। 1 2 1 এই সংখ্যাটা আমরা জানি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য হতে গেলে নিয়ম হচ্ছে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যার যে বিজোড় অবস্থান মানে এটা প্রথম অবস্থান, এটা
দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথম অবস্থান আর তৃতীয় অবস্থান এটা হচ্ছে বিজোড় অবস্থান। তাহলে বিজোড় অবস্থানে যে অঙ্কগুলো পাবো তাদের যোগ করতে হবে। তাহলে বিজোড় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 আছে 2। এইটা থেকে আমরা জোড় অবস্থানে যে সংখ্যাগুলো পাবো মানে অঙ্কগুলো পাবো সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে কত হচ্ছে 1 + 1 2, 2 - 2। এটা যদি 0 চলে আসে তখনই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রেও এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হতে হবে, এই নিয়মটা প্রযোজ্য হতে হবে। তাহলে এখানে আমি প্রথমে লিখি এখানে সংখ্যাটা 5x 4 2 3 y। তাহলে এখানে বিজোড় অবস্থান হচ্ছে 5 4 প্রথম অবস্থান, তৃতীয় অবস্থান, পঞ্চম অবস্থান। তাহলে হচ্ছে 5 এখানে আমরা যোগ করব, বিজোড় অবস্থানের অঙ্কগুলোকে আমরা এবার যোগ করলাম, বিয়োগ দিয়ে জোড় অবস্থানে যে অঙ্কগুলো আছে সেগুলোকে যোগ করব 4 2 আর y, অর্থাৎ 4 + 2 4 না x + 2 + y। এবার আমরা এখানে যোগ করে পাচ্ছি 5 4 9 12 - x, আমরা এখানে 2টাকে শুধু বার করছি। তাহলে এখানে কত হচ্ছে মাইনাসে প্লাসে -2, তাহলে 12 থেকে 2 বাদ দিলে আসছে 10। তাহলে 10 - x + y। এবার তোমরা বুঝতেই পারছো এই সংখ্যাটিকে যদি 11 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে এই সংখ্যাটার বিয়োগফল কত হতে হবে? 0 হতে হবে। আর এটা 0 হওয়ার অর্থ হলো x + y এর মান কত হতে হবে? 10 হতে হবে। তাহলে আমরা পাচ্ছি x + y এর মান 10, এটা হতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয়ত হচ্ছে সংখ্যাটাকে যদি 8 দ্বারা বিভাজ্য হয়, কোনো একটা সংখ্যা যদি 3 অঙ্কের থেকে যদি বেশি হয়, 3 অঙ্ক মানে একক, দশক, শতক, যেমন এখানে 230, এটা হচ্ছে 3 অঙ্কের একটি সংখ্যা। কিন্তু যদি বলি 2 3 5 1, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 3টে অঙ্কের থেকে বেশি আছে, এখানে 4টে অঙ্ক আছে। তাহলে কোনো সংখ্যা যদি 3টে অঙ্কর থেকে বেশি হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে কটা অঙ্ক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অঙ্ক আছে। তো কোনো সংখ্যা যদি 3টে অঙ্ক বা 3টে অঙ্কর থেকে বেশি হয় তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ 3টে অঙ্ককে নিয়ে যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হতে হবে, 8 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন ধরে নেওয়া যাক 240, এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কারণ এই 3টে অঙ্ক নিয়ে যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 240, যা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 3টে অঙ্ক কি কি আসছে? 2 3y 2 3y 2 3y। তাহলে এই 2 3y কে 8 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার দেখো আমাদের কাছে x + y এর মান 10 আসছে, তাহলে এখানে আমরা এবারে অপশন দেখব কোন অপশনটা এখানে ম্যাচ করছে। তাহলে 8 আর 2, x এর মান 8 আর y এর মান 2, এই দুটোকে যদি যোগ করি আমরা 10 পাচ্ছি, তাহলে এই অপশনটা হতে পারে। 7 + 3, এই অপশনটা হতে পারে। এই অপশনটা হবে না কারণ x আর y অর্থাৎ 9 আর 4 আমরা যোগ করলে কিন্তু 10 পাচ্ছি না, 10 এর থেকে বেশি পাচ্ছি। 6 আর 5, এই অপশনটাও হবে না কারণ এখানেও আমরা 10 পাচ্ছি না। তাহলে আমরা 7 3 বা 8 2, এই দুটো অপশনের মধ্যে হবে। এবার কোনটা হবে তার জন্য আমরা এবার এই সমীকরণটাতে এখানে মানে এই রাশিটাতে আমরা এখানে বসাবো 2 3y। তাহলে দেখো এবার 2 3y আছে, y এর মান যদি 2 হয় তাহলে আমরা এখানে 2 বসিয়ে দেখি এই সংখ্যাটা যেটা পেলাম সেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কি। তাহলে দেখো 8 দিয়ে কাটছে কি, তাহলে 8 দুগুণে 16 আর এদিকে হচ্ছে 7, তাহলে 8 9 72, হ্যাঁ বিভাজ্য হচ্ছে। 29 আমরা একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে 232 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 8,2 এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ এই অপশনটা কারেক্ট হবে। অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 5 8 4 2 3y অর্থাৎ 2, এই সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য, যেখানে x হচ্ছে 8 আর y হচ্ছে 2। পরের প্রশ্ন, এখানে একটি চিত্র দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, দুটো অক্ষ আছে এবং সেই দুটো অক্ষকে দুটো সরলরেখা ছেদ করেছে। তো লেখচিত্র দুটি ছেদ বিন্দুর একমাত্র স্থানাঙ্ক হতে পারে। দেখো -1 2, এখানে কিন্তু আর কোনো তথ্য দেয়নি, শুধু ছবি দেখে আমাদের বলতে হবে এখানে কোন স্থানাঙ্কটা এখানে ছেদ বিন্দু হবে। ছেদ বিন্দু বলতে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে। দেখো এই
যে ছেদবিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন পাদের মধ্যে অবস্থিত, কোন কোয়াড্রেন্টে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। এবার আমরা জানি দ্বিতীয় পাদে কি হয়, x এর মান ঋণাত্মক হয় আর y এর মান ধনাত্মক হয়। দ্বিতীয় পাদে x এর মান ঋণাত্মক হয় আর y এর মান ধনাত্মক হয়। অর্থাৎ আমরা যখন স্থানাঙ্ক লিখি তখন প্রথমে x এর মান লিখি, তারপরে y এর মান লিখি। এখন এই মানটা, প্রথম মানটা ঋণাত্মক হবে, দ্বিতীয় মানটা ধনাত্মক হবে। তাহলে এখানে দেখো, অপশন দেখো কোনটা এখানে সিদ্ধ হচ্ছে। তাহলে এ অপশনটা কারেক্ট হবে, যেখানে প্রথম মানটা ঋণাত্মক আছে, দ্বিতীয় মানটা ধনাত্মক আছে। আর কোনো অপশন কিন্তু ম্যাচ করছে না, তাহলে ফার্স্ট অপশনটাই কারেক্ট। পরের প্রশ্ন, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মান সর্বনিম্ন হতে পারে কত ডিগ্রি হতে পারে? দেখো, সুষম বহুভুজ বলতে বোঝায় যে বহুভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন বহুভুজের ক্ষেত্রে কি হয়, সর্বনিম্ন বাহুর সংখ্যা 3 হতে পারে, অর্থাৎ একটা ত্রিভুজকে আমরা বলি বহুভুজ। আর সুষম বহুভুজ, যদি ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সমবাহু ত্রিভুজকে আমরা বলতে পারি সুষম বহুভুজ, যার বাহু সংখ্যা সর্বনিম্ন। এবং আমরা এটা জানি, বা তোমরা যদি না জানো এটা জেনে রাখবে, সুষম বহুভুজের বা যে কোনো বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2n-4 × 90 ডিগ্রি। অর্থাৎ n এর মান যদি আমি বাড়াই, তাহলে অন্তঃকোণের সমষ্টির মান, এটার সমষ্টির মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ বাহু সংখ্যা যত বাড়বে অন্তঃকোণের সমষ্টি তত বাড়বে, আর অন্তঃকোণের সমষ্টি বাড়ার অর্থ হল অন্তঃকোণের মানও বৃদ্ধি পাওয়া। তাহলে যদি অন্তঃকোণকে সর্বনিম্ন হতে হয়, তাহলে বাহু সংখ্যাকেও সর্বনিম্ন হতে হবে। অর্থাৎ বহুভুজটা হচ্ছে সর্বনিম্ন বাহু বিশিষ্ট বহুভুজ হতে হবে। তাহলে সেটা কি হবে? ত্রিভুজ হবে। এবং যেহেতু এখানে বলা হচ্ছে একটি সুষম বহুভুজ, আর সুষম বহুভুজের বাহুগুলো সমান হয়, তাহলে এক্ষেত্রে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটা কোণের মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। প্রতিটা কোণের মান 60 ডিগ্রি হয়। অর্থাৎ একটা সুষম বহুভুজের অন্তঃকোণের সর্বনিম্ন মান হতে পারে 60 ডিগ্রি। তাহলে এখানে বি অপশনটা কারেক্ট হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করো। আর যারা এই চ্যানেলটি প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।